দর্শক, জানা অজানার তৃতীয়তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি আসাদ নূর এবং আমাদের এই পুরো শোটিতে বিশ্লেষণ করবেন আমাদের সবার প্রিয় মুখ সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রোগ্রামে আমাকে সংযুক্ত করার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন যে দেশের বর্তমান এই পরিস্থিতিতে বা এই দেশের পরিস্থিতিতে আওয়ামী লীগ কি ঘুমাচ্ছে, তাদের ঘুম ভাঙবে কবে, আওয়ামী লীগের ঘুম ভাঙবে কবে? কেন বললাম দেশের এই পরিস্থিতি? চলুন আমরা দু একটি ঘটনা দেখি। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মবতন্ত্রের খুব নিপুণভাবে বাংলাদেশটাকে মবের হাতে তুলে দিয়েছেন। তিনি নিজে এখন ক্যাম্পেইন করছেন তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য হাতে সিল দিন। মানে রেফারি নিজেই বলছে যে মানে দল কোনটা জিতবে আর কি। তো কোন কোন গোল পোস্টে গোল দিতে হবে সেটা রেফারি বলে দিচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশের একটা পরিস্থিতি। আরেকটা হচ্ছে দেখুন, হাফ প্যান্ট পরশো স্ক্যান। এটা প্রথম আলো একটি ফটো কার্ড দেখতে পাচ্ছেন। পাজামা নাই কেন, হাফ প্যান্ট পরশো স্ক্যান বলেই কিশোরী হলো তো যাই হোক, কিশোরকে আক্রমণ। এতদিন কিশোরী মানে নারীদের এই ধরনের সন্ত্রাসী কর্তৃক হয়রানি, নির্যাতন, নিপীড়নের ঘটনা দেখেছে, এখন কিশোরকে আক্রমণ, প্রহার, এগুলো হচ্ছে বাংলাদেশ। এবং ইসলামপন্থীদের পক্ষ থেকে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে বদলানো হচ্ছে সেটা আমরা দেখব। আগে দেখি আমরা নারীরা এই যে ইউনূসের যারা বাহিনী রয়েছে, সেই মব বাহিনী, তারা কথায় কথায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করে, দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করে আর কি। তো তাদের এই নির্যাতন নিপীড়নে তাদের দ্বারা সৃষ্ট এই কৃত্রিম জটিলতা থেকে পরিত্রাণের জন্য মানুষ এখন কথা বলা শুরু করেছেন। এবং গণমানুষ কি বলছেন আমরা তাদের মুখ থেকেই শুনি। নষ্ট হয়ে গেছে, দেশ নষ্ট হয়ে গেছে, অশিক্ষিত পোলাপানদের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে। আমি মনে করি এর চেয়ে বেটার ছিল আওয়ামী লীগের আমলে, সবাই বেটার ছিলাম, অনেক ভালো ছিলাম। ওরা, আমার নাম নার্গিস ইসলাম, ওদেরকে জন্ম দিচ্ছে যারা, তারা হয়েছে নষ্ট, আসল নষ্ট। তার উপরে ক্ষুধার গজব পড়বো। ওদের তো ভাগ্য খারাপ, হাঁটতে হবে, এগুলো পরিস্থিতিতে পড়তে হবে। জানি না দেশের কি অবস্থা হবে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে। অনেক অসুস্থ, হাঁটতে পারেন না, মা অনেক অসুস্থ, হাঁটতে পারেন না। দেখুন, হাসপাতালের সামনে একটু আগে দেখলেন যে একজন রোগী যার চোখে অপারেশন হয়েছে সম্ভবত, তিনি বলছেন আল্লাহর গজব পড়বে। আর এই নারী, তিনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে তিনি বলছেন যে আওয়ামী লীগ ভালো ছিল। এখন এই যে আওয়ামী লীগ ভালো ছিল বা আওয়ামী লীগের আমলে অন্ততপক্ষে যে ঘটনাগুলো আমরা দেখেছি, হ্যাঁ ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু এরকম কথায় কথায় রাস্তা বন্ধ, তারা কি দাবি নিয়ে দাঁড়ায় তাও তারা জানে না। এবং এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটছে এবং ঠিক সেভাবে বলার কেউ নেই, দেখার কেউ নেই। একের পর এক এই মিথ্যাবাদীরা মিথ্যা বলে যাচ্ছে। আবার এই যে ডাস্টবিন শফিক, সে তার প্রেস উইংকে ব্যবহার করে, মানে এরকম মিথ্যা বলে কি করে? এটার জন্য আসলে সে ইনস্টিটিউট খুলতে পারে, আমরা রপ্তানি করতে পারি বিভিন্ন দেশে মানুষজন। তো সাইফুল আমিন ভাই, আমরা কয়েকটি ঘটনা দেখলাম এবং দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন আমাদেরকে একটু বলবেন কি? এবং আওয়ামী লীগ কেন শীত নিদ্রায় রয়েছে, তাদের ভূমিকা কি, তারা মাঠে নেই কেন? অনেক ধন্যবাদ আসাদ। আসলে আমি যেটা সামনে দেখতে পাই সেটা হলো যে মাঠ যখন ধরেন প্রস্তুত, যে মাঠের মানুষ যখন প্রস্তুত, একটা লিডারশিপ প্রয়োজন, তখন কেন আওয়ামী লীগ চুপ? এটা বোধহয় আপনি মিন করতে চেয়েছেন। জি। তো যদি এইটা যদি হয়, আমি দুইটা দিক দেখি। একটা হলো যে আওয়ামী লীগ চুপ কেন, আর একটা হলো শেখ হাসিনা হঠাৎ করে চুপ কেন। মাঝখানে তো ধরেন সপ্তাহখানেক ধরেই শেখ হাসিনা একটু, সপ্তাহখানেকের কম অবশ্য, খুব চুপচাপ, কোনো কথাবার্তা বলছেন না। এই কিছুদিন আগে উনি বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে আমি দেখব কিভাবে তারা ক্ষমতায় থাকে। এইটুক পর্যন্ত উনি সর্বশেষ বলেছেন, উনি দেখবেন যে কিভাবে ক্ষমতায় থাকে। তো উনি কি ইয়ের দিকে, মানে নির্বাচন হয়ে যাওয়ার দিকে আছেন, নাকি আওয়ামী লীগকে উনি পুনরুজ্জীবিত করতে পারছেন না, অথবা আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হচ্ছে না, বা শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী চলছে না? কোনটা মূল প্রবলেমটা, কোনটা? আর এটা হলো, আর তৃতীয় একটা দিক আসে, সেটা হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি অন্য কিছুর অপেক্ষা করছেন? আমার কাছে শীত নিদ্রা বলেন, আর আওয়ামী লীগ আর বিশেষ করে তৃণমূল ঠিক থাকলে কি হবে? আপনার লিডারশিপের যদি মাজা ভেঙে যায়, তখন তো আর
সেই দল উঠে দাঁড়াতে কষ্টই হবে, কারণ লিডারশিপ মূল মূল তো একটা সংগঠনের সমর্থক যতই থাকুক, যতই কর্মী থাকুক, সে কর্মীকে তো লিড করতে হবে কেন। এখন তাদের লিডার নাই, শেখ হাসিনা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেন নাই। সো এইখানে আওয়ামী লীগের আহ, এই যে লিডারশিপের একটা ব্যর্থতা, আর একটা হলো শেখ হাসিনা কেন লিডারশিপকে জাগ্রত করতে পারতেছে না, অথবা এই লিডারশিপ কেন মানে বাতিল করে দিয়ে নিউ লিডারশিপের দিকে উনি যাচ্ছেন না কেন, এগুলো কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। তবে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সেটা হলো শেখ হাসিনা কিছু বিষয়ের জন্য অপেক্ষা করছেন। আওয়ামী লীগ সেগুলোর জন্য অপেক্ষা করছে কিনা আমি জানি না, বা আওয়ামী লীগ লিডারশিপ এগুলো ঘুমায় আছে এটা নিয়ে নিশ্চিত। শেখ হাসিনা যে জিনিসটা দেখতেছেন বা অপেক্ষা করছেন, সেটা হলো আপনি কতগুলো ঘটনা যদি আপনি দেখেন, সেই ঘটনাগুলো অল অফ এ সাডেন দেখা গেল যে ইউনুস কয়দিন বাদ, মানে আপনি আপনার যদি কতগুলি ঘটনা অল অফ এ সাডেন ইউনুস বারবার বলার চেষ্টা করতেছে, মানে কথা নাই বার্তা নেই, সে বলে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, মানে একটা উনি আহ, জিগিরের মতো করতেছেন। জিগিরগুলো কোথায় কোথায় করতেছেন, আপনার যদি আমি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করি এবং তার পরবর্তী ঘটনাগুলো আমি বর্ণনা করি, তাহলে বুঝতে পারবেন। এটা হলো এই জাস্ট 2 দিন আগে, 2 দিন আগে, মানে 2 দিন বা একদিন আগে, 2 দিন আগে দুজন আহ, সাবেক আমেরিকান রাষ্ট্রদূত, যারা গোপন সফরে এই এসেছিলেন, কিন্তু শুধু তারা সারফেস হয়েছেন শুধুমাত্র হলো ইউনুসের সাথে দেখা করে। ওখানে ইউনুসের তরফ থেকে যে প্রেস রিলিজে বা প্রধান উপদেষ্টার তরফ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে, সেটা হলো এইটা ওইটা সেটা, মানে বিভিন্ন বিষয় বলে, কিন্তু শেষের দিকে এসে বলতেছেন যে ইউনুস সাহেব হঠাৎ, মানে ইউনুস সাহেবের পক্ষ থেকে বলা হচ্ছে যে আহ, মানে ইয়েরা ওই দুই রাষ্ট্র, দুই কি বলে কূটনীতিক বলছেন, সাবেক কূটনীতিক বলছেন যে একটা নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক না হয়, তাহলে সে কেমন হবে। 2 নম্বর হইল একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করা যায় কিনা, যেটা করলে একটা অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে। তো সেখানে দেখা গেল যে ইউনুস সাহেবের যে ভাষায় যেটা দেখা হলো, যে ইউনুস সাহেব একটু রেগেই গেছেন। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কীভাবে হবে, এটা তো তারা তো এখনো মাপই চায়নি, তারা তো অনুতপ্তই হয়নি, তারা 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 বলে, মানে এটা আওয়ামী লীগকে করছেন। তার মানে একটা ইন্টারন্যাশনাল, মানে সরাসরি না, একটা ব্যাক চ্যানেলে ইন্টারন্যাশনাল প্রেশার কাজ করতেছে ইউনুসের উপরে, যে এটা অন্তর্বর্তী নির্বাচন না, অন্তর্বর্তীমূলক পলিটিক্স, মানে অন্তর্বর্তীমূলক পলিটিক্সের একটা, যে যদি অন্তর্বর্তীমূলক পলিটিক্সে ইউনুসকে রাজি করানো যেত, তাহলে কিন্তু নির্বাচনটাও কিন্তু অন্তর্বর্তীমূলকই হবে। তো এখানে একটা ব্যাক চ্যানেল, একটা প্রেশার আছে। তো এটার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা কতটুকু আমি এক্স্যাক্টলি আই এম নট শিওর অফ ইট। বাট আপনি যদি জেনারেল দ্বিবেদীর প্রেস কনফারেন্সটা দেখেন, তাতে বাৎসরিক প্রেস কনফারেন্সে জেনারেল দ্বিবেদী কি বলছেন, জেনারেল দ্বিবেদী বলছেন যে আহ, এই সরকার 3 মাসের না 5 মাসের, এটা আমাদের ইয়ে না, এরা কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত কার্যকর হবে কি হবে না, এটা দীর্ঘমেয়াদে থাকবে কি থাকবে না, এটা আমরা কেয়ার করি না। আমাদের সাথে সেনা প্রধানের যোগাযোগ আছে, আমাদের নৌবাহিনী প্রধানের সাথে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের যোগাযোগ আছে, বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানের সাথে আমাদের বিমান বাহিনীর প্রধান আছে, এবং আমি বাংলাদেশ সেনা প্রধানের সাথে কিছুদিন আগেও কথা বলছি, এবং আমি কথা বলি রেগুলার। এলা একটা পয়েন্ট। আরেকটা কথা বলছেন উনি, যে আমাদের একটা টিম, যেটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত স্বীকার করে নেওয়া হয়নি। উনি কিন্তু ওনার বক্তব্য বলছে যে আমাদের একটা টিম বাংলাদেশ সফর করেছে এবং বাংলাদেশের সকল পক্ষের সাথে, মানে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছে। এরা কারা? সো মনে হয় না যে আমেরিকান 2জন সাবেক রাষ্ট্রদূত অল অফ এ সাডেন বাংলাদেশে আসলে, আমরা জানিও না, উনি হঠাৎ করে ইউনুস সাহেবের সাথে দেখা করলেন এবং ইউনুস সাহেবের সাথে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বললেন, অন্তর্বর্তীমূলক রাজনীতির কথা বললেন। এদিকে দ্বিবেদী বলছে আমরা এই সরকারকে ক্যারি করি না, মানে সরকার 3 দিন আছে না 5 দিন আছে, আমার কিছু আসে যায় না, আমরা আমাদের চ্যানেলের সাথে আমাদের যোগাযোগ আছে, সো উই আর ভেরি মাচ ইন করি। এবং ওইটা বলতে গিয়ে উনি বলছে বাংলাদেশ ইজ নট এ ফ্রন্ট ফর আস, মানে পাকিস্তানকে যেরকম একটা ফ্রন্ট মনে করে, চায়নাকে যেরকম একটা ফ্রন্ট মনে করে, দ্যাট ইজ নো থার্ড ফ্রন্ট। বাংলাদেশ থার্ড ফ্রন্ট, মানে বাংলাদেশকে উনি কোনো ফ্রন্টই মনে করে, বাংলাদেশের সাথে মারামারি কাটাকাটির কোনো ব্যাপার নাই। তার মানে দে গট কন্ট্রোল অফ দি, মানে অ্যাটলিস্ট যারা তাদের সাথে মারামারি করবে, ইউনুস তার বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করবে না, বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করতে হবে, ওকারের জমানটা করতে হবে। তার মানে ওয়াকার যিনি বন্দুক হাতে ভারতের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে কিন্তু এঙ্গেজমেন্ট আছে। সো সামথিং সামথিং যেটা ধরেন ব্যাক অফ দি স্টেজ, মানে বলে না গ্রিন রুমের ভিতরে কিছু একটা হচ্ছে, যে কিছু একটার জন্য আমার ধারণা শেখ হাসিনা অপেক্ষা করছেন। তবে এটা কি আওয়ামী লীগ অপেক্ষা করতেছে? আমার মনে হয় না, কারণ আওয়ামী লীগ ইজ এ পার্টি,
আমি ব্যাখ্যাটা আওয়ামী লীগ এজ এ পার্টি হিসেবে এই তো এই যে ভদ্রমহিলা তার পাশে যখন উনি কথাগুলি বলতেছেন তার পাশে 10টা লোক তো দাঁড়াতে পারতো, দাঁড়াইছে? দাঁড়ায়নি। এটা সাধারণ মানুষ দাঁড়াবে না। উনি এই ভদ্রমহিলা যখন বলছেন যে এই সাফারিংসের কথা, তখন তো যে যারা সাফার করেছে তারা তো ওখানে আসবে কেমনে? যদি ওই ভদ্রমহিলার সাথে আরো 4 জন লোক দাঁড়ায় যেত আওয়ামী লীগের, দেখবেন যে আরো 20 জন লোক এসে দাঁড়ায় যেত সাধারণ মানুষ। এটি কিন্তু নিয়ম। আমি ছোটবেলা থেকে একটু পলিটিক্যালি এঙ্গেজমেন্টের সাথে ছিলাম। আমরা দেখছি যে আপনি 3-4 জন হইলে 5 জন হয়, 5 জন হইলে 7 জন হয়, 7 জন হইলে 10 জন হয়। সো এই জায়গাটায় আওয়ামী লীগ এখন পর্যন্ত নক্কটা নাই। কেন করে নাই? সেটা আমার কাছে মনে হয় এটা টোটালটা হলো আওয়ামী লীগের মেরুদণ্ডহীন যে পলিটিক্যাল স্ট্রাকচারটা আছে, লিডারশিপ স্ট্রাকচার আছে, এই লিডারশিপ মেরুদণ্ডহীন আমি বলবো না, এর কোমর ভাঙা বলতে পারেন। মানে বলে না কোমর ভেঙে দিলে এটা আর চলতে পারে না, আওয়ামী লীগের এই স্ট্রাকচারের কোমর ভেঙে দেওয়া হয়েছে। সেটা শেখ হাসিনা না, সেটা কিন্তু এই যে 5ই আগস্টের পরাজয়ের মধ্যে দিয়ে তাদের কোমরটা ভাঙছে, সে কারণে ওরা সামনে না। কিন্তু আওয়ামী লীগের এই শীত ঘুম কি ভাঙা উচিত কি উচিত না? আওয়ামী লীগের শীত ঘুম ভাঙার জন্য কি দরকার? কি ওষুধ দিলে, কি কোরামিন দিলে ওনাদের শীত ঘুম ভাঙা? সাধারণ মানুষের শীত ঘুম ভেঙে গেছে। শীত ঘুম না, সাধারণ মানুষের ভীতি কেটে গেছে। আমি বলবো খেয়াল করে দেখেন, সাধারণ মানুষের ভীতি কেটে গেছে। আওয়ামী লীগের এটা কাটছে না কেন? তার মানে কি দাঁড়ায়? তৃণমূল লিডারশিপ যেখানে আপনি যে কোনো তৃণমূল লিডারশিপ তারা কিন্তু রেডি তাদেরকে একটু জাস্ট হেল্প করা, তাদেরকে সামনে নিয়ে আসার জন্য হেল্প করা। এই হেল্প করার কাজটা এরা কেন করছে না? এখানে এইটা আমার মনে হয় আওয়ামী লীগের ওই লিডারশিপ বলতে পারবে। কিন্তু শেখ হাসিনা যে চুপ আছেন, এটা হলো এই ব্যাক স্টেজ ইয়েগুলো। এবং এইটা যে আমি বলছি তা না, আপনি আরো অনেক উদাহরণ দেবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন যে দেখা করছে ইউনুসের সাথে, সেখানেও কিন্তু ওই রকমই অন্তর্বর্তীমূলক নিয়ে তারা ডিবেটের পর ডিবেট করছে। মানে অন্তর্বর্তীমূলক বুঝাইতে গিয়া মানে হোঁচট খাইছে। মানে মানে কি অন্তর্ভুক্তিমূলক বুঝাইতেই পারে নাই এক পর্যায়ে প্রেসিডেন্ট যে অন্তর্ভুক্তি রাজনীতিটা কি, অন্তর্ভুক্তিকালীন নির্বাচনটা কি, এটা বুঝাইতে পারবো না। কারণ বলতে চাইছে সবাই অংশগ্রহণ করলে সবাই মানে সংঘাত দ্বারের পাশে যায় না। তো এখানে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটা রোল প্লে করতেছে। আর ইউরোপিয়ান ইউনিয়ন যে রোলটা প্লে করতেছে, সেই রোলের মধ্যে একটা আছে হলো টাকা পয়সা দিয়ে রোল প্লে করতেছে, যেটা ইউনুস ভাড়া করছে। আপনি দেখেন শুধু এই কারণে ইউনুস বাহিনীর মধ্যে কিন্তু বিভেদ হয়ে গেছে, এক পক্ষ আরেক পক্ষ গালাগালি করতেছে। সো শেখ হাসিনা আই থিঙ্ক ইজ লুকিং ফর অ্যান অপরচুনিটি অর লুকিং ফর অ্যান উইন্ডো, যেখানে উনি আবার সামনে এসে তার পার্টিটা গোছাচ্ছেন কিনা এটাও কিন্তু ক্লিয়ার না। কারণ পার্টি লিডারশিপের কারোর সাথে আপনি যে যোগাযোগ করেন তারাও কিন্তু বলতে পারছে না। তারা নিজেরা যেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। যেমন ধরেন একজন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকে যদি সরাসরি শেখ হাসিনাকে বলে, আপা আমি রিজাইন করলাম, ইউ গিভ সামওয়ান এলস, আমার দায়িত্বটা দেন, তাহলে তো মনে হয় যে একটা অ্যাকশন হচ্ছে। কিন্তু এরাও তো এরা আঁকড়ায় ধরে বসে আছে, এরা সরতেছে না কিন্তু। থ্যাংক ইউ সাইফুল আমিন ভাই, ধন্যবাদ। আমাদেরকে দর্শকরা অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে দুটো প্রশ্ন এখন নিচ্ছি, পরবর্তীতে নেব। দর্শকদের বলি যে আপনারা আসলে যে প্রশ্নগুলো পড়া যায় বা পড়া উচিত এরকম প্রশ্ন করলে প্রাসঙ্গিক হলে অবশ্যই আমরা দেখাবো। শাওন রয় তিনি লিখেছেন, সাইফুল আমিন ভাইয়ের কাছে জানতে চাই গণভোট জিনিসটা কি, একটু বিস্তারিত যদি বলেন। সাইফুল আমিন ভাই এটা যদি একটু বলতেন। আর এর আগে একটা কমেন্ট দেখিয়ে রাখি, ইকবাল হোসেন তিনি বলেছেন সারা দেশে কামড়ে কামড়ে দেখতে ভালোই লাগে, হারামি জাতি যেন প্রাপ্য তাই কপাল, যা প্রাপ্য তাই কপালে জুটেছে। আচ্ছা, এই গণভোট ব্যাপারটা, হা না ভোট, এটা কি আসলে অনেকেই এই বিষয়টি বোঝেন না, আপনি যদি একটু। এটা তো খুব সহজ, এটা তো বুঝার কিছু না। এটা হলো ধরেন রাষ্ট্রের সিম্পল, রাষ্ট্রের সামনে একটা প্রশ্ন আসছে, এখন ধরছে বাংলাদেশের সামনে একটা প্রশ্ন আসছে, বাংলাদেশ কি আমাদের কি বলে বৃহত্তর উপজেলাকে প্রদেশ বানাবে কিনা। সে আমি উদাহরণ দেন যে আমরা বৃহত্তর জেলাগুলোকে প্রদেশ বানাবো, আর আমাদের 16টা ডিস্ট্রিক্ট, সে 16টা ডিস্ট্রিক্ট প্রদেশ হবে কিনা। এই প্রদেশ হবে কিনা এটা কিভাবে গণভোটে আসবে, এটা কিভাবে ডিসাইডেড হবে? এটা কিন্তু ডিসাইড হতে পারে একটা গণভোটের মাধ্যমে। আমি সিম্পল জিনিস বোঝাচ্ছি যে কি ইয়েটা কি, যা আপনারা আমাদের 16টা জেলা প্রদেশ চান কিনা, হ্যাঁ বা না। এটা কে উদ্যোগ নেবে? এটা রাষ্ট্র উদ্যোগ নেবে। রাষ্ট্র উদ্যোগ না মানে সরকার এটা পরিচালিত করবে, কিন্তু সরকার কিন্তু এটাতে পার্টিসিপেট করতে পারবে না। কারণ সরকার, এইটা প্রশ্নটা এসছে জনগণের চাপে। আপনি গণভোট আসতে হবে জনগণের চাপে, গণভোট আসতে হবে জনগণের মতামতের। কিন্তু এটা তো তৈরি করলো সরকার, ইউনুস বলছে যে হ্যাঁ ভোট দেন। এখানেই তো বাংলাদেশের এই জায়গাটাতেই অত্যন্ত দুর্বলতা, যে আবার এই শিবিরের পোলাপান বলছে হ্যাঁ না ভোট দিলে তাদের ঠিকানা বাংলাদেশে হবে না, মানে হবে না। এরাই আবার বলেছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট।
না, আমার কথা হলো সেই শিবির কি বললো সেটা বিষয় না, কিন্তু সরকারের ইনভলভমেন্টটা কিন্তু গণভোটে এরকম হয় না। গণভোট সরকার আয়োজন করবে, বাট হুম। সরকার পক্ষপাতদুষ্ট হতে পারে না। এই পক্ষপাতের ব্যাপার নিয়ে অনেক ডিবেট আছে ওয়ার্ল্ড ওয়াইড। অস্ট্রেলিয়াতে 2023 সালের একটা গণভোট নিয়েও কিন্তু এরকম ডিবেট হয়েছিল যে সরকারের কোনো কোনো লোক এই গণভোটের পক্ষে গেছিল, কিন্তু আমাদের এখানে সরকারের কোনো কোনো লোক গণভোটের পক্ষে বা বিপক্ষে যাক বা না যাক, এখানে গণভোটের যে বেসিক কনসেপ্টটা সেই কনসেপ্টটাকে লঙ্ঘন করা হচ্ছে। কেন আমি একটু বলি যে আপনি 4টা প্রশ্ন দিচ্ছেন, আপনি 4টা প্রশ্ন দিচ্ছেন, সেই 4টা প্রশ্নটা কি? এই 4টা প্রশ্নটা হলো আপনি 4 প্রশ্নের কি এক উত্তর হতে পারে? আপনার এক জীবনে আপনার মনে হতে পারে যে এক প্রশ্নের 5টা উত্তর কেউ এমসিকিউ বলে। আমরা বলি না এমসিকিউর কোশ্চেনিয়ার, যে একটা বলা হইলো যে সাইফুল আমিন উনি কোথায় থাকেন, উনি কি টরন্টোতে থাকেন, উনি কি নিউ ইয়র্ক থাকেন, উনি কি ওখানে থাকেন, উনি কি ওখানে থাকেন, যে জানবে সে টিক চিহ্ন দেবে সাইফুল আমিন ওখানে, ওটা হলো এমসিকিউ। কিন্তু আপনি 4টা প্রশ্ন দিলেন, উত্তর একটা হয় কেমনে? 4টা প্রশ্ন তো আলাদা আলাদা উত্তর হবে, কোনোটাতে আমি হ্যাঁ বলবো, কোনোটাতে আমি না বলবো। আমি সবগুলোও গ্রহণ করতে পারি, আবার সবগুলো রিজেক্ট করে দিতে পারি, বাট আমি তো কোনোটাতে আমি আপত্তি করতেই পারি। এটা আমি হিউম্যান, আই এম নট এ মেশিন যে আমাকে প্রোগ্রাম করে দিলেন, সেই প্রোগ্রাম অনুসারে আমি কোনটা সবগুলোতে হ্যাঁ বললাম আর সবগুলোতে না বললাম, একটা না তা তো না। এই যে হিউম্যান, হিউম্যানের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমারও আপনার মধ্যে বেসিক অনেক কথা। আমি আর আপনি যখন আলোচনা করি আপনার মনে হয় না সাইফুল ভাই এই জায়গাটা এরকম ব্যাখ্যা হইলে ভালো হইতো? মনে হয় কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক। আবার আমার মনে হয় যে আচ্ছা যদি এইভাবে আমাকে এইভাবে উপস্থাপন করে যদি সুযোগ দিও তাহলে ভালো হইতো। এরকম দ্বিমত পক্ষমত সব থাকবে, কিন্তু এখানে 4টা প্রশ্ন হতে হচ্ছে। এটা গণভোট না, এইটাকে গণভোট বলে না। আমি গণভোটের এই স্টাইল কখনো দেখিনি। আপনি আমেরিকাতেও গণভোট হয়, 5-7টা ইয়াতে হয়, যেমন আপনি গাঁজা খাইবেন কিনা, আপনি ওইটা খাইবেন কিনা, আপনি এইটা চালু করবেন কিনা, আপনি ওই কি বলে হালাল ফুড এটা করবেন কিনা, আপনি বোরকা লাগাবেন কিনা, আপনি ওইটা করবেন, এরকম 5-7টা প্রশ্ন হবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা উত্তর হবে। দ্যাট ইজ হোয়াট গণভোট ইজ। এবং গণভোট যে শুধুমাত্র যে খুব রাষ্ট্রীয় ব্যাপার হয় তা না, একটা ইউনিয়ন পর্যায়েও কিন্তু আপনি গণভোট হতে পারে, যে আমাদের এই ইউনিয়নটা কিভাবে চলবে, এই খালটা দিয়ে পানি চলবে কি চলবে না জনগণ ঠিক করবে, এই খালের উপরে আপনার সাঁকো হবে কি হবে না জনগণ ঠিক করবে, হ্যাঁ না ভর্তি একটা প্রশ্ন, যে এই খালের উপরে বাঁধ দেওয়া যাবে কিনা, হ্যাঁ অথবা না। পাবলিক যদি না বলেন না, পাবলিক যদি হ্যাঁ বলে হ্যাঁ, এটা বলে গণভোট। সো আমাদের এখানে গণভোটের কনসেপ্টটা যেভাবে তারা সামনে নিয়ে, ইভেন আপনি যদি আমাদের আগের গণভোটগুলোর কথাও বলেন, সে সময় যখন জিয়া রহমান তার শাসনামল নিয়ে একটা গণভোট করছিল তার পক্ষে এবং বিপক্ষে, প্রশ্ন একটা, জিয়া রহমানের শাসনামলের নীতিমালা আপনি পছন্দ করেন কি করেন না, এরকমই কোশ্চেন ছিল। তো জিয়া রহমান এটা নিয়ে ক্যাম্পেইন করছে, আমারটা আপনি পছন্দ করেন কি করেন না, জিয়া রহমান করছে। কিন্তু এই টোটাল মেশিনারি দিয়ে কি অবশ্যই ওটা ছিল টোটাল বাটপারি, 99 পয়েন্ট সামথিং হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করে সেই সময় স্বৈর শাসকও কি তার টোটাল মেশিনারি নিয়ে রাস্তায় নামছিল? সে চুরি করছে, কিন্তু সে কিন্তু তার তখনকার সময় ইউনিয়ন পরিষদের ওই থেকে দিয়া অমুক নির্বাহী কর্মকর্তা দিয়ে তমুককে দিয়ে সে কিন্তু এগুলো করায়নি, সে চুরি করাইছে। এরশাদ আমলও কিন্তু চুরি করাইছে, কিন্তু সে কি এরকম পুরা মেশিনারি নামা দিচ্ছে? আর আমাদের এখানে পুরা মেশিনারি নামা দিচ্ছে। দিস ইজ নট গণভোট, দিস কল ইউ ওয়ান্ট অ্যান অ্যান্সার। আপনার পছন্দের একটা অ্যান্সার চান, সেই অ্যান্সারের পক্ষে আপনি ক্যাম্পেইন করে যাচ্ছেন, এবং যদি অ্যান্সারের পক্ষে না যায় আপনি চুরি করবেন। এমন অনেক সামনে কিছুই একটা হবে চুরি সাইফুল অবশ্যই আলম হবে ভাই, আর কি। এমন অনেক কিছুই হবে যা কেউ দেখেনি আগে। ইউনুস ম্যাজিক, এটাই বোধহয়, এটা বোধহয় একদম পারফেক্ট ডেফিনেশন, ইউনুস ম্যাজিক। আমরা একটু দেখি ভোট আসলে হবে কিনা 12ই ফেব্রুয়ারি, বা বাংলাদেশে আসলে কি পরিস্থিতি চলছে, সংবিধান আইন বলে কিছু আছে তা তো মনে হয় না। আমরা আচ্ছা, এই যে জামাত ইসলামের অবস্থান, তাদের নেতারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়া সম্পর্কে কি মন্তব্য করেছে, একটু ছোট্ট ভিডিওটি দেখি। খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। খালেদা জিয়ার প্রয়াত ছোট সন্তান কোকো তার নামটি বিকৃত করে, আসলে তার উদ্দেশ্য কুকুর বলবে, তো খালেদা জিয়ার সন্তানদেরকে কুকুর ডেকেছিল। এখন তারা এই আমির হামজা, তিনি জামাতের নমিনেশনে ইলেকশন করছেন, জান্নাতের টিকিট বিক্রি করছেন। আবার
আরও ইসলামপন্থী যারা রয়েছেন তাদের রাজনীতিটা বোঝার জন্য আসলে দেখেন এই ব্যক্তিটি বেশ পরিচিত মুখ, তো তিনি কি বলছেন একটু শুনুন। মুসলিমরা কি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে? হিন্দুকে ভোট দেওয়া জায়েজ না, হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই, হিন্দুকে ভোট দেওয়া জায়েজ নাই। হিন্দু না, কোনো কাফেরকে ভোট দেওয়া ইমানদারের জন্য জায়েজ নেই। 8% ভোটের জন্য আপনি কি ইমান বিক্রি করে দিবেন? কোন কথা এটা? আউযুবিল্লাহ। মুসলিমরা কি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে? হিন্দুকে ভোট দেওয়া জায়েজ না। এই যে ধর্মের ব্যবহার, একই ব্যবহার আমরা মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি। এই যে হিন্দুদের ভোট দেওয়া যাবে না, এই যে ঘৃণার চর্চা সাইফুল আলম ভাই চলছে, বাংলাদেশে ইলেকশন তাহলে কিভাবে হচ্ছে? আবার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকারী, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে এই ছেলেপেলেরা তাকে নিয়োগ করেছে, তো সেই নিয়োগকারীদের একটু চরিত্র দেখি। এই যে মাথায় একটা টুপি দিয়েছে বড় করে, মানে ধর্মকেন্দ্রিক যে সন্ত্রাস, সেটা বোঝানোর জন্য সাইফুল আলম ভাই আমি 3টা ভিডিও দেখালাম। একটু এটা শুরু শোনেন। থেকে আজকে পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, আমার বিশ্ববিদ্যালয়, আমার হল কিংবা অন্য যে কোনো ইউনিট, কোথাও আমার কোনোদিন কোনো পদ পদবি ছিল না। এর আগে ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন আমি তাদের সমালোচনা করতাম, আমি যখন সরকারের সমালোচনা করতাম, তখন তারা আমাকে জামাত শিবির মনে করতো। হয় আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। তিনি বলেছিলেন, যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয়, আমরা তার কথা মেনে নেব। আমার বঙ্গবন্ধু বলেছিলেন, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। আমার মুজিব কোড পড়ে আমার বঙ্গবন্ধু করছে। এখন কথা হচ্ছে যে এদের যে মুনাফিক বলা হয়, সেটা কি আসলে অযৌক্তিক? এরা কি আসলেই মুনাফিক? মানে এই যে কথাবার্তাগুলো বললো এই আগে আর পরে, এরা তো ভেগ ধরেছিল আওয়ামী লীগের পদ পদবিতে। এই যে শিবিরের আজকে ভিপি যারা হচ্ছে, আবার এই যে মাথায় টুপি দিয়ে দেওয়া, আরেকজন মোল্লা বলছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের ভোট দেওয়া যাবে না, তাহলে গয়েশ্বরচন্দ্র রায় বা বিএনপির যারা হিন্দু শাখা আছে তাদের কি হবে ভাইয়া? এই ধর্মকে কেন্দ্র করে আবার রাজনীতিতে এটা কি? জামাতেরও তো বোধহয় হিন্দু ক্যান্ডিডেট আছে, তাই না? কোন হ্যাঁ। একটা জায়গাতে হিন্দু ক্যান্ডিডেট গোবিন্দ প্রামাণিক নামক একজন ফ্যানাটিক হিন্দু ধর্মের নেতা আছে, সে জামাতের সাথে বেশ কোলাকুলি করতে, বিভিন্ন জায়গায় গিয়ে জামাত শ্রেষ্ঠ, এতদিন তো আওয়ামী লীগ বিএনপির ভোট দিয়ে দেখছেন, এবার একটু জামাতকে ভোট দিয়ে দেখেন। সে আবার নমিনেশন পায় নাই কোনো কারণে, কান্নাকাটি করছে, এইরকম ও হচ্ছে। আচ্ছা, নমিনেশন দেয় নাই তাকে। আচ্ছা, ব্যবহার শেষে ব্যবহৃত টিস্যু। আপনার দেখেন, এটা হলো আমাদের দেশের আমাদের দুর্ভাগ্য যে ভোটের প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়ে থাকে। আর ভোট হবে কি হবে না সেটা অন্য জিনিস। ভোট আসলে সবাই মনে করে তার একটা হিজাব পড়তে হবে অথবা তার একটা টুপি পড়তে হবে। এইটা কেন মনে হয়? আমি এই একটা জিনিস আমার নিজের কাছে আমি কোনোদিন জিজ্ঞেস করে দেখছি নিজের কাছে, যে আমার টুপি পড়তে মনে হইলো কেন? আমি টুপি পরি কখন? ধরেন আমার মিলাদ মাহফিলে গেলাম, ওখানে মিলাদে গেলে সবাই টুপি পরে, আমিও তাদের সাথে একাত্ম থাকলাম। এটা জাস্ট সিম্পল, মানে সবার সাথে একরকম থাকার জন্য, এখানে কোনো ইয়ে না এটা। কিন্তু আপনি দেখেন আমাদের দেশে টুপির ব্যবহার সবচেয়ে বেশি কখন হয়? নির্বাচনে। আমাদের দেশে হিজাবের ব্যবহার কখন হয় সবচেয়ে বেশি? নির্বাচন। কেন? কারণ আমাদের দেশের মানুষকে সবাই বোকা মনে করে, আসলেই বোকা মানুষ তখন এগুলোই বিশ্বাস করে। আপনি দেখেন তো, এই যে এনসিপির নেতারা, আপনি এর কথা তো বললেন, এর টুপি শুধু বলেন, আপনি কত হান্নান মাসুদের টুপি পরা, আগে এই ওমরা করে আসছে, ওমরা করে আসছে, তারপরে আক্তারের টুপি পরা, তারপরে সে ধরেন নাহিদের টুপি পরা। এখনো মানে এনসিপির নেত্রী নাই এখন, আর যদি এনসিপির নেত্রী থাকে তাহলে তাকে হয়তো হিজাব পড়তে হইতে পারে। যারা কি জানো, ওদের তো সেভেন সিস্টার্স ভেঙে গেছে। হ্যাঁ, তো ওই যে একেও কিন্তু তখন আজকে সে সৌভাগ্যবান যে ভাই একটু খেয়াল করেছেন, মানে ওরা টুপি মাথায় দিলে চোর 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 করে, মানে চোর যেরকম চুরি করার আগে দিকে দিকে একটু ধানাই পানাই কেমন কেমন করে আর কি। কারণ হলো সেটা সে আসলে এটা মনে করতেছে মানুষকে ঠকানোর জন্য, যে এখন যাকে ঠকানোর জন্য যে আমি কি অভিনয়টা ভালো করতে পারতেছি, আমার কি মানুষ ধরে ফেলতেছে না, তো ধরা পড়তেছে না, সে ভাবতেছে তো। হ্যাঁ, সে ভাবতেছে আর এই লোকগুলো আমার কি, আমি যে টুপি পড়ছি এটা আবার অন্যভাবে দেখতেছে কিনা, সে নিজের মনেই তো চোর। এটা হইলো একটা দিক। আরেকটা হইলো দেখেন, এই যে এই যে লোকটা কোর নাম উচ্চারণ, একটা মৃত মানুষ, তার নামটাকে সে কি করছে, মানুষ যখন মারা যায় আপনি সবকিছু মাপ হয়ে যায়, যেটা বলা হয় দুনিয়াতে সবকিছু মাপ হয়ে যায়, আপনি ভবিষ্যতে কি হবে। যে কারণে আমাদের মুসলিম ধর্ম যেটা আছে সেটা হইলো কি বলে, ওই জানাজা হয় না, জানাজাদের ঘনিষ্ঠ একজন আত্মীয় মাপ চায় জনগণের কাছে।
মানে সামনে কাতারে যারা আছেন, যারা তাদের কাছে মাপ চাই যে উনি যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকে, কোনো অন্যায় করে থাকে, কোনো কিছু করে আপনার মাফ করে দেবে। আর যদি কোনো পাওনা দানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে। এটা কেন করে? এটা হলো একটা, আপনি খ্রিস্টানদের মধ্যে এটা আছে, মুসলমানদের মধ্যে আসছে, ইহুদিদের মধ্যে আছে, যে যখনই একজন মানুষ মারা যায় তখন তার আর দোষ ত্রুটি নিয়ে, মানে দোষ ত্রুটি মানে কি, তার পাপ পুণ্য নিয়ে কথা বলার কোনো দরকার নেই, তাকে গালাগালি করার দরকার নেই। ঐতিহাসিক যদি সে ক্যারেক্টার হয় তার নিয়ে তো আলোচনা হবে, সেটা অন্য জিনিস। কিন্তু আপনি তাকে এরকম তার নামের উচ্চারণটা এরকম করে, এটা কোন ধর্মের মধ্যে? এর কি ধর্ম পালন করে নাকি আসলেই এরা বিধর্মী? কোনটা আমি জানি না কোনটা ধর্ম। ধর্ম যদি সত্যি সার্বজনীন হয়, ধর্ম যদি সুন্দর হয়, প্রত্যেকটা ধর্মে যে কথাগুলো প্রত্যেক ধর্মে তো এক পর্যায়ে এসে বলে যে এইটা খুব সুন্দর একটা এইটা একটা জীবন বিধান, অমুক তমুক। তারপর বলে তার আপনার মৃত্যুর মারা যাওয়ার পরে তাকে নিয়ে কুশব্দ ইউজ করা, এটা 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 এর চেতে ধর্মহীনতার আর কোনো ইয়ে থাকতে পারে না। এটাই আসল ধর্মহীনতা কিন্তু। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। এখন আরেকটি প্রসঙ্গে একটু যদি আমাদেরকে আলোকিত করতেন, সেটা হচ্ছে ক্রিকেট নিয়ে। জানেন যে ক্রিকেটের ১২টা বাজিয়ে দিয়েছে। বয়কট আইপিএল বলতে বলতে এখন বিপিএলই বন্ধ, এবং এই ব্যক্তি বা একজন পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তার বিলাসী জীবনযাপন, মানে এই যে সরকারের টাকায় দেখতেই পাচ্ছেন বিজনেস ক্লাসে যাচ্ছে, আরামায়েশ করছে, সেটা আবার মানুষকে দেখাচ্ছে, আবার ক্রিকেটারদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, এবং তাতে ক্রিকেটাররাও বেশ ক্ষিপ্ত তার উপরে। তারা আন্দোলন করেছে মাঠে, দর্শক, ক্রিকেটাররা আন্দোলনে বনানীতে, এরকম ঘটনা ঘটেছে। এটা নিয়ে যদি একটু আমাদেরকে একটু আলোকিত করতেন সাইফুল আলম ভাই। এগুলো কি ধারাবাহিকতায়? হ্যাঁ, লেটেস্ট ঘটনা কিন্তু একটু ডেভেলপ করেছে, যে ক্রিকেটাররা খেলার মাঠে ফিরে আসতে রাজি হয়েছে। আইপিএল শুরু হবে, এই স্যার বিপিএল শুরু হবে। বিপিএল তো আইপিএল না বিপিএল, কোনটা যে কি এল সেটা কইতে পারি না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, জি। আচ্ছা, তো ওরা আবার ফিরে আসবে। কিন্তু কথাও এখানে ইন্টারেস্টিং একটা দিক আসলে জানেন, নতুন তথ্য সারফেস করেছে যেটা আমরা জানতামই না। এই লোক কিন্তু পাপন সাহেবের বোর্ডেও ছিল, মানে এ সব আমলের চাটুকার। মানে আপনি পাপন সাহেবের বোর্ডে যে ছিল, সে আগে আবার ইয়ের বোর্ডেও ছিল, কি বলে ওই যে যিনি পরে ভাইস চেয়ারম্যান হলেন, যাকে সরাই দিয়ে আমিনুল ইসলাম বুলবুল আসছে, তার বোর্ডেও ছিল, এবং আমিনুল ইসলাম বুলবুল আছে। মানে এরা হইলো কি বলে সব সময়ের চাটারের দল। মানে এই লোক বলে আবার তাহলে তামিম ইকবাল ভারতের বড় দালাল। চিন্তা করেন, তাহলে এই লোক পাপনের বোর্ডে ছিল, এই লোক তার আগের বোর্ডে এই ছিল, সার্জিসদের মতো, তাই না? হ্যাঁ, মানে এখন বেশি বেশি দেখাইতে হয়, নতুন মুসলিম হইলে বেশি বেশি আল্লাহ বলে। জি, হ্যাঁ, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা সে করে, কিন্তু এইটা একটু বাড়াবাড়ি করে ফেলছে। এই প্রথম সে মানে প্রকাশ্য হয়েছে আর কি। এতদিন পর্যন্ত সে অর্থ কমিটি এখানে ওখানে থেকে মোটামুটি কলাটা মোলাটা খেয়ে, এই যে দেখেন না এক্সিকিউটিভ ক্লাসে করে চলাফেরা করতেছে, নিজের কি যোগ্যতা এখন পর্যন্ত আমরা শিওর না। নোবডি ইজ টকিং অ্যাবাউট হিজ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, কীভাবে সে বোর্ডের এই দীর্ঘদিনের ডিরেক্টর হিসাবে থেকে যাচ্ছে, সবসময় নির্বাচিত হচ্ছে, কোন পদ্ধতিতে, কিসের বিনিময়ে, কার লোক সে, এগুলো কিন্তু এখন খোঁজ আসবে। তবে হ্যাঁ, সে যে এটা ডেসপারেট মুভ তার ছিল, মানে এইখানেই তার কোনো না কোনোভাবে আমার ধারণা সে মনেই করেছে যে ভারত বিরোধিতা করা ছাড়া তার এই বোর্ডে থাকতে পারবে না। এই জন্য সে ভারতের বিরুদ্ধে লেগে গেছে, এবং তার স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই কাজ করতে গিয়ে সে ধরা খেয়েছে। তো আপনার বলতে পারেন যে এরকম লোকরা হয়তো চুপ থাকবে, কিন্তু দেখেন বোর্ড কিন্তু এখন পর্যন্ত রাজি হয় না যে সে পদত্যাগ করুক বা সে চলে, এটা কিন্তু রাজি হয় না বোর্ড। এমনকি সে কার প্রশ্রয় হচ্ছে, সে কিন্তু পুরাটাই হলো আসিফ নজরুল তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, আসিফ নজরুল তাকে প্রোটেক্ট করতেছে, যে কারণে শেষ পর্যন্ত বিপিএল খেলোয়াড় বা খেলোয়াড় সমিতি শেষ পর্যন্ত এইটা থেকে উইথড্র করতে বাধ্য হয়েছে। কারণ হলো, যেখানে কারণগুলো উল্লেখ হয়েছে হলো দর্শকদের কথা ভেবে, আর হলো ক্রিকেটারদের কথা বলে, যে ক্রিকেটাররা তো যে ক্রিকেট খেলবে এটা তো তাদের একটা খেলা, এবং সে এটা একটা, আরেকটা হলো দর্শকরা যে কারণ দর্শকরা একটা ম্যাচ বন্ধ হওয়ার পর কিন্তু ভাঙচুরও করছে মিরপুরে। সো দর্শকরা কিন্তু খেলার প্রতি আগ্রহ আছে, সেটার কথা ভেবে, ভবিষ্যৎ বিপিএল এর কথা ভেবে আমার ধারণা ক্রিকেটাররা এখান থেকে সরে আসছে। এই লোকের শাস্তি এইটুকু হয়েছে যে তাকে অর্থ কমিটি থেকে সরানো গেছে। এখন দেখা যাক অর্থ কমিটি সরানোর পরে এরকম এক্সিকিউটিভ ক্লাসে চলাফেরা করার ক্ষমতা তার হয় কিনা। এটা নিশ্চয়ই যারা তাকে ফলো করে তারা করবে। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা আরও 3টি কমেন্ট পড়ি। ভাই, আমরা যারা মিডল ইস্টে থাকি এখানেও শান্তি নেই জামাতের জন্য, এটি লিখেছেন। তারপরে আরেকটি কমেন্ট এসেছে যে বর্তমানে আওয়ামী লীগের 70% হিন্দু বিদ্বেষী, এই কমেন্টটি করেছেন রুট
দেব সম্ভবত তার নাম। আরেকজন কমেন্ট করেছেন খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম তিনি লিখেছেন যে সারা দেশকে জঙ্গিরা নরকে পরিণত করেছে। অনেক ধন্যবাদ যারা কমেন্ট করছিলেন। আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা এই লাইভটি শেয়ার করতে পারেন। আমরা এখন সাইফুল আমিন ভাই আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবেই জানতে চাই ইরান নিয়ে, পুরো ইরানের বিষয়টা আমাদেরকে এই যে আন্দোলনটা শুরু এবং বর্তমানে কোন স্টেজে আছে, সামনে কি হতে পারে আপনার মতামত যদি একটু। অনেক ধন্যবাদ। আমি অনেক নিউজ পড়ার চেষ্টা করি, অনেক অ্যানালাইসিস পড়ার চেষ্টা করেছি। যা বুঝার যেটা হলো, আমি যেটা বুঝতে পেরেছি যে এই আন্দোলনটা বহির্বিশ্বে যেভাবে ধারণা করা হয়েছিল যে এই আন্দোলনটা আসলে আহ, উম, ব্যাপক সরকার বিরোধী আন্দোলন ছিল, ব্যাপারটা এরকম না। এই আন্দোলনটা প্রথম দিকে যেভাবে গড়ে উঠেছিল সেটা ছিল সরকার বিরোধী। যেমন সেটা ছিল ডলারের দাম পড়ে যাওয়ার কারণে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের নাভিশ্বাস উঠছিল, সেখান থেকে এটা স্পার্ক করেছে। এই স্পার্কটাতে প্রথম দিকে বহির্বিশ্বের অ্যানালিস্টরা যারা মনে করছিল যে এটা ব্যাপকভাবে একটা সরকার বিরোধী আন্দোলন এবং এটার সাথে ইমিগ্রেন্টরা বা যারা বিদেশে মনার্কিস্ট, যারা বিদেশে চলে যেতে বাধ্য হয়েছে তারা, বা লেফটিস্টরা যারা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, সেই লেফটিস্ট এবং মনার্কিস্টরা কিন্তু এটা অর্গানাইজ করেছে। আসলে প্রথম দিকে আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত, যেটা বুঝার আন্দোলনটা স্বতঃস্ফূর্ত সরকার বিরোধী। প্রথম দিকে এটা কোনোভাবে ইসলামী শাসনকে যে ইসলামিস্টদের ক্ষমতা উল্টে দেওয়ার আন্দোলন ছিল না। এখানে আন্দোলনটা ছিল বেসিক্যালি মানুষের অসন্তোষ, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং মানুষের ক্ষোভ প্রকাশ আদায়। সেটাতে আপনি বলতে পারেন যে লেফটিস্ট এবং মনার্কিস্টরা সেখানে কিছুটা কি বলে জ্বালানি দিতে পেরেছে, যে জ্বালানি দেওয়ার কারণে এটা বড় হয়েছে। বড় হতে হতে যখন যায় তখন এইটা আর মনার্কিস্ট এবং যে লেফটিস্ট এদের কারো নিয়ন্ত্রণে আর থাকেনি। এটা চলে গেছে কিন্তু একেবারে একটা টেররিস্ট গ্রুপ হবে, যেটা সিরিয়াসলি এটা আমেরিকাও কিন্তু ভাবতে পারে না যে এটা টেররিস্ট গ্রুপের কাছে চলে যাবে, বা সৌদি আরবও বুঝতে পারেনি টেররিস্ট গ্রুপ। সৌদি আরবও কিন্তু এই মানে সরকার পতন হোক এটার দিকে ছিল, ইভেন টার্কিশরাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত কেন সবাই উইথড্র করে গেছে, সবাই উইথড্র করে যাওয়ার হলো, এটা শেষ একটা বিগ পর্যন্ত কোয়েশ্চেন। অ্যানালিস্টরা দেখতে পেয়েছেন যে মনার্কিস্টরা এখানে কোনো ইনফ্লুয়েন্স নাই। এটার আপনি মনার্কিস্টের যে ইনফ্লুয়েন্স নাই, এটা কিন্তু ট্রাম্প কিন্তু 5-7 দিন আগে বলেছে যে পাহলবি, যে রাজার যে সন্তান, তার প্রতি মানুষের আসলে কি সেরকম সমর্থন আছে, এটা নিয়ে তার সন্দেহ দেয়। কারণ সে তো ভাই চলে হলো তার সিকিউরিটি এজেন্সিসের রিপোর্ট নেই। এই আন্দোলনটা কাদের হাতে ছিল? এই আন্দোলনটা যতদিন শান্তিপূর্ণ ছিল, ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ, যেটাকে আমি বলি, ততদিন পর্যন্ত এটা ছিল হলো, কিন্তু আসলেই তারা চেয়েছিল এই রেজিমের পরিবর্তন, মানে ইসলামী শাসনের পরিবর্তন আমি কথা, বাট রেজিমের পতন তারা চেয়েছে। কিন্তু রেজিমের পতনটা যখন এসে ইসলামী শাসন ব্যবস্থা এবং টেররিস্টরা টেক ওভার করতে চাইছে, তখন কিন্তু সবাই হাত গুটায় ফেলছে। যে হাত গুটানোর কারণে মনার্কিস্টরা শক্তিশালী নাই, মনার্কিস্ট ইমিগ্রেন্টরাও অত শক্তিশালী না, অত ফাইন্যান্স করতে পারে নাই, আর লেফটিস্টরাও অত শক্তিশালী নাই ইন্টারনালি, মানে ইরানের সয়েলে এত শক্তিশালী না, যেটা ওই টেররিস্টরা ছিল। এর ফলে দেখা গেল যে আপনি দেখেন ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়ার পরে যেই ধ্বংসযজ্ঞ, যেই মারামারি কাটাকাটি, এটা কিন্তু তারা বাইরে আসে নাই, এখন কিন্তু বাইরে আসতেছে। এখন বাইরে আসার পর দেখা যাচ্ছে কি একেবারে আপনার বাংলাদেশের মতো একটা বিশাল ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু প্রত্যেকটা জেলা ইয়াতে। তার মানে এইটা ইরানের টেক ওভারের ছিল, চেষ্টা ছিল, ইরান টেক ওভারের চেষ্টা ছিল। ইট ওয়াজ নট এগেনস্ট দি, মানে নট শুধু এই যে রেজিম চেঞ্জ বা এটা পুরো ইরানকে টেক ওভার। এবং এই যারা টেক ওভার করতে যাচ্ছে তারা কিন্তু মনার্কিস্ট না, তারা কিন্তু লেফটিস্ট না। লেফটিস্টরা কিন্তু পেছনে চলে গেছে। যখন সশস্ত্র শুরু হয়েছে, মানে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে, তখন কিন্তু অন্যদের হাতে চলে গেছিল, এটা আর নিয়ন্ত্রণে ছিল না। যে কারণে আপনার 600 পুলিশ মারা গেছে, যেখানে আরও মানে বলা হয় যে 2500-এর মতো সিভিলিয়ান মারা গেছে। এখন এই সিভিলিয়ানদের মধ্যে ইরানিরা বলতেছে, ইরান কর্তৃপক্ষ বলছে, যেটা এখন অনেকটাই পশ্চিমা গণমাধ্যমগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। প্রথম দিকে 20,000 মারা গেছে, 22,000 মারা গেছে, 25,000, এটা না, কিন্তু ওই তথ্যটাই কিন্তু এখন নিচ্ছে, যে ইরান কর্তৃপক্ষ থেকে যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু এখন সামনে আসছে যে হ্যাঁ এই পরিমাণ মারা গেছে। কিন্তু এরা কারা? বেশিরভাগ হলো 600-র মতো বলা হচ্ছে বা 700-র মতো বলা হচ্ছে যে পুলিশ, ইসলামী রেভলিউশনারি গার্ড, সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা। আর বাকি কারা? বাকিদেরকে কিন্তু সিভিলিয়ান বলা হচ্ছে না, বাকিদেরকে ইরানি তো কর্তৃপক্ষ বলা হচ্ছে টেররিস্ট।
এখন কিন্তু আমেরিকা কিন্তু এই টেররিস্টের মারা গেছে এটা নিয়ে কিন্তু করতেছে না, কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে প্রথম দিকে যে 800 জন, খেয়াল করে দেখেন প্রথম দিকে আন্দোলনে যারা আছে যাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হলো, আমেরিকা কেন এদের ফাঁসির আদেশ স্থগিত করতে পারছে? কারণ হলো ওরা আসলে ওই গ্রুপটা না। পরবর্তী পুরো আন্দোলনটা টেক ওভার করে নিয়ে গেছে অন্য একটা গ্রুপ, যেটার মানে পক্ষে আর আমরা তাগিদ থাকতে পারবে। আমরা প্রবাদ শুনেছি কাউয়া কাউয়ার মাংস খায় না, কাক কাকের মাংস খায় না। তো মোল্লা রেজিম ওরা তো এক ইসলামিক সন্ত্রাসী, আবার ওদের কাছ থেকে আরেক ইসলামিক সন্ত্রাসী। ইসলামী সন্ত্রাসী অনেকে বলে, অনেকে মানে এখন পর্যন্ত ক্লিয়ার ছবি তো ইরানও সামনে আনে নাই, বা আমেরিকাও কিন্তু সামনে কথা বলছে না। আমেরিকা ইরান উপর প্রেশার ক্রিয়েট করার জন্য আসল কথাগুলো কিন্তু এখনো বলছে না, বাট তারা এইটুকু বুঝাচ্ছে যে এখানে তারা যাদেরকে সাপোর্ট করছিল তারা নিয়ন্ত্রণে ছিল না। যদি তারা নিয়ন্ত্রণে থাকতো, আপনি দেখেন ট্রাম্পের কথা একটার পর একটা চেঞ্জ হতো না। ট্রাম্প প্রথমে বলছে, যখনই তার মানে বিষয়টাতে সন্দেহ হয়েছে তখন সে বলছে যে রেজা প্রতি মানুষের সমর্থন আছে বলে তার মনে হয় না, মানুষের ভালোবাসা আসে বলে তার মনে হয় না। তারপরে এসে সে বলল কি, আমরা তোমরা আন্দোলন চালায়, যখন ক্র্যাকডাউনটা মানে হয়ে গেছে আর কি, ইমিনেন্ট ছিল, তখন কিন্তু ট্রাম্প কিন্তু আহ্বান জানিয়েছিল বিক্ষোভকারীদের প্রতি যে তোমরা করো, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নাও, তোমরা করো না। কিন্তু এই প্রতিষ্ঠানগুলি দখল করতেছিল কিন্তু তখন টেররিস্টরা। সো টেররিস্ট টেক ওভার থেকে কিন্তু ইরান বেঁচেছে। এখন সেখানে ইসলামী শাসন দুর্বল হয়েছে। এখন যদি লেফটিস্টরা এবং মনার্কিস্টরা যদি সামনে এসে প্রকাশ্যে এসে মাঠে, কারণ এখন এইটুকু নিশ্চিত হয়েছে যে লেফটিস্ট এবং মনার্কিস্টরা যদি রাস্তায় আসে, ইরানের শাসন ব্যবস্থা এখন সে অবস্থায় নাই, যে পরিমাণ দুর্বল হয়েছে সে অবস্থায় নাই যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এখন এরা কি শক্তি দেখাতে পারে? তবে একেবারে এটা ক্লিয়ার একটা যে ইরান এই টেররিস্ট টেক ওভারের চেষ্টাটাকে দমন করছে। এটার আরও বিভিন্ন কারণও আছে। এই টেররিস্ট টেক ওভার তারা ঠেকাইতে পারত কি না, আমেরিকার সরাসরি সহায়তা ছাড়া যদি এটা মানে সহায়তা ছাড়াই এরা টেক ওভার করতে চেয়েছে। তো এই টেক ওভারটা তারা ঠেকাইতে পারার কারণটাই ছিল, এটা কারণ তাদের ঐক্য। আপনি খেয়াল করে দেখেন যে তাদের প্রেসিডেন্ট পেজেশকিয়ান কিন্তু আন্দোলনকারীদের পক্ষে সবসময় কথা বলে গেছে যে আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চাই, তাদের সমস্যার সমাধান করতে চাই, সংস্কার করতে চাই, এই করতে চাই। একাধারে সে বলে গেছে আমি রায়োটারদেরকে আমরা দমন করব। এদিকে খামেনি বলে গেছে কি রায়োটার যত আছে সকলের সাথে সকলকে দেখেন, দুজন দুই জায়গায় প্লে গেছে, একজন পাবলিক এবং উনি মাঠেও ছিলেন, পেজেশকিয়ান মাঠেও একটু ছিলেন। আমাদের আলাদা করে বলবেন প্রেসিডেন্টের রোল আর খামিনিকে বলা হয় সর্বোচ্চ ইসলামিক নেতা। এই খামিনি প্রেসিডেন্ট একটু এই খামেনি হলো ওদের ধর্মীয় নেতা। যখন প্রেসিডেন্টের কোনো রোল বা ক্যাবিনেটের কোনো রোল কোশ্চেন্ড হয়, তখন এটা ইমিডিয়েটলি চলে যায় তাদের ওই ধর্মীয় নেতার আসরে চলে যাবে, যদি এদের মধ্যে কোনো বিরোধ হয়। যদি এরা কোনো কিছু না, তখন উনি ইন্টারভেন করতে পারেন। এইটা হলো ওদের ক্ষমতার কাঠামো। কিন্তু খামেনি সবসময়, বা তাদের এই যে ধর্মীয় যে ইয়েটা আছে, যে একজন সুপার উইং আছে, সুপ্রিম কমান্ড আছে, এই কমান্ড কিন্তু সবসময় হস্তক্ষেপ করে না। এই কমান্ডের হাতে অনলি ওয়ান ক্ষমতা আছে, একটি ক্ষমতা, সেটা ইসলামী রেভলিউশনারি গার্ড, এটা তার হাতে। এই একটাই কিন্তু ওর হাতে। এই একটার মাধ্যমে সে কিন্তু সে একটা সালিসি কেন্দ্রের মতো, মানে হোল ক্যাবিনেট, প্রেসিডেন্ট এরা যে সিদ্ধান্ত নিতে পারবে না বা এটা নিয়ে ঝামেলা করলে তিনি ওই যে আরোপ করেন আর কি, ওই যে আরোপ করেন যে ওরা এখন সরাসরি থেকে শরিয়া চলে যায় না কেন? শরিয়া কিসের গণতন্ত্র, কিসের president? আমি এক্স্যাক্টলি এত শরিয়ার ওই জিনিসটা জানি না। শিয়ারা কি শরিয়া চায় কিনা সেটাও একটা ব্যাপার। এটা তো শিয়া তারা শরিয়ার দিকে যেতে চায়। সুন্নিরা যেভাবে শরিয়ার দিকে যেতে চায়, সেটা কি শিয়ারা চায়? শিয়ারা কিন্তু আপনি বাংলাদেশের প্রেক্ষাপট বলেন, আরো হ্যাঁ, আমরা ওই ধর্মীয় দেশ আছে। জটিলতা না যে আবার ওইটাতে হ্যাঁ, ফিরে আসি সাইফুল রহমান ভাই, মানে ওইটা তাত্ত্বিক, মানে এই যে হ্যাঁ, আন্দোলনটা, তার মানে হচ্ছে যে এখন এটা স্তীমিত হয়ে গেছে, এখন আর স্তীমিত না, এই মানে আপনি আন্দোলনটা না, আন্দোলন বলবো না, যে টেররিস্ট টেক ওভারের যে চেষ্টা, ওইটা তারা কুল ডাউন করে ফেলছে, ওটা তারা রাস্তায় তো মানুষ এখনো দেখা যাচ্ছে, এরা কারা? না, রাস্তায় তো এখন দেখা যাচ্ছে হলো এই শাসনের পক্ষের লোকেরা, যেগুলো ভুল না, মানে দেখেন যেটা ইরনা প্রকাশ করতেছে, ইরানের বিভিন্ন আধা সরকারি যে প্রতিষ্ঠান বার্তা সংস্থা প্রকাশ করতেছে, যেটা সরকারের সমর্থিত লোকেরা করতেছে, মিছিল মিটিং করতেছে, সেটাকে ওয়েস্টার্ন কিছু মিডিয়া দেখাচ্ছে না এটা সরকার বিরোধী। আসলে সরকার বিরোধী বলে এখন আর কিচ্ছু নাই। আপনার ওই যে ৮০ জন না ৬০ জন নিরাপত্তা কর্মীর একটা জানাজা হয়েছিল, মনে আছে ৪-৫ দিন আগে? দ্যাট ওয়াজ দি লাস্ট। এরপরে আর কোনো বিরোধী পক্ষ রাস্তায় নেই।
এটা কিন্তু এখনকার আপনি সমস্ত ইয়েগুলো 4-5 দিন আগের যে 80 জন মনে আছে ইরান ধর্মীয় ইয়ার সবাই তারা তেহরানে একটা বিশাল জানাজা করলো, হ্যাঁ বিশাল জানাজা করলো, সেটার পরে কিন্তু আর বিরোধীরা মাঠে নাই এখন আর, এটা টোটালি আপনি বিরোধীরা টোটালি ইয়েতে গেছে। তো এইটার কারণ হলো খামেনির ইসলামী রেভলিউশনারি গার্ড এবং সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীগুলো তারা একমত ছিল, তাদের মধ্যে কোনো ফাটল ধরাইতে পারে নাই কোনো পক্ষ। এবং ওরা ফাটল হয়নি কেন, এটাও আমার একটা কথা, ওদের ফাটল হইতে পারতো, কারণ পেজেশকিয়ান কিন্তু বলাই যায় যে পেজেশকিয়ান কিন্তু চাচ্ছে যে ইরান উন্মুক্ত হোক, কারণ পেজেশকিয়ান জিতছেই কিন্তু কট্টরের বিরুদ্ধে ভোটাভুটিতে, যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু কট্টরের বিরুদ্ধেই কিন্তু জিতছেন, তিনি কিন্তু কট্টর না, তো উনি কিন্তু চাচ্ছেন ওপেন করুক, কিন্তু ওই ওপেন করার জায়গাটুকুতে কিন্তু এখন এই টেররিস্ট টেক ওভারের কারণে এই লোকটাও কিন্তু এখন পিছিয়ে গেছে, কারণ ওই টোটাল ইসলামী রেভলিউশনারি গার্ড যেদিকে তার সেনাবাহিনীর সেদিকে, মানে পেজেশকিয়ান হাতে যে জিনিসগুলো যে মেশিনারিজগুলো আছে সেগুলো কিন্তু এখন সবাই একমত। আমাদের এখানে যখন ধরেন শুধুমাত্র ওয়াকারুজ্জামান যদি বাংলাদেশে যদি মানে অন্যদের সাথে একমত থাকতেন তাহলে তো বাংলাদেশে এই ঘটনাটা ঘটে না, যেটা ওদের সেনাবাহিনী আপনি 3 থেকে 4 দিন 5 দিনের পরে সেনাবাহিনী প্রথমবারের মতো প্রকাশ্যে এসে বলছে যে আমরাও মনে করি যে এরা রায়োটারদেরকে ক্ষমা নাই, মানে রায়োটার এক জিনিস, বিক্ষোভকারী একজন, ওরা ভাগ করতে পারছে এবং এটা আমেরিকানদের মাথাও ঢুকাইতে পারছে যে এরা হলো রায়োটার, এরা টেররিস্ট, আর অন্যরা হলো বিক্ষোভকারী, আমরা বিক্ষোভকারীর সাথে কথা বলতে চাই। তো এখানে কিন্তু খুব জটিলভাবে ইসলামী শাসন ব্যবস্থা টিকে গেছে, এটা ঠিক, কিন্তু এটা খুব দুর্বলও হয়েছে। এই ক্ষেত্রে এখন সবাই মিলে এখন ওয়েস্টার্নদেরও ভূমিকা থাকতে হবে, এবং যারা মানে বিশ্বাস করে যে এরকম কট্টর শরিয়া আইন থাকা উচিত না বা কট্টর ইসলামী শাসন থাকা উচিত না, যেটা পেজিশকিয়ান মনে করে, তাকে সাপোর্ট করা উচিত, সেই কিন্তু এই খামেনির কাছে গেলে এখন কিন্তু খামেনি যতটা দুর্বল হয়েছে, খামেনিকে দিয়ে কিন্তু এগুলো করাইতে পারবে। অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আমরা আবার কিছু কমেন্ট পড়ি। আম, আম, নামগুলো পড়তে একটু অসুবিধা হয়, যাই হোক। বলেছেন যে আসাদ ভাই আমি যে ভারত থেকে SMS করি আপনি কেন রিপ্লাই, সবাই রিপ্লাই করা সম্ভব হয় না, শোয়ের শেষে আমি পড়ি। অজিত রয় তিনি বলছেন যে খুলনা 5-এ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। তো আবার এখানে এক মোল্লা বললেন যে হিন্দুদের ভোট দেওয়া যাবে না, তাহলে তিনি ভোট কাদের পাবেন? জামাত ইসলাম আর হিন্দুদেরকে নমিনেশন দিচ্ছে, মানে ওয়াও। মোহাম্মদ রানা বলছেন যে আওয়ামী লীগ ঘুমিয়ে থাকা ভালো, দেশের মানুষ এখন বেহেশতে আছে। আচ্ছা। এবং মায়ারানী বলছেন খামিনি কি হাসিনার মতো স্বৈরাচারী? আপনার এটা তো লোডেড কোয়েশ্চেন, আগে আপনাকে প্রমাণ করতে হবে শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন। দেশের মানুষ যে এখন যে বেহেশতে আছে সেটা থেকে তো বোঝাই যাচ্ছে যে আসলে কে কী অবস্থায় ছিল। প্রিয় দর্শক, আপনাদের মন্তব্য করার জন্য ধন্যবাদ, আপনারা শেয়ার করতে পারেন। আমরা শেষের দিকে আছি। সাইফুল রহমান ভাই, আমরা আবার একটু বাংলাদেশের দিকে ফিরতে চাই। আপনি মানে এটা আপনার কাছে শেষ প্রশ্নই, আপনার কি মনে হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে? কোনো আলামত, কোনো দেখেন? আমি তো কোনো আবহ দেখি না, মানুষের কোনো চেতবেদ নাই। কি হতে যাচ্ছে, মানে এটা কি ক্ষমতা টেক ওভার করা হবে তারিখের কাছে? এখানে দুটা পক্ষ, আমি একটা পক্ষ ধরেন বিএনপি, সরাসরি বিএনপি, আপনি বিএনপি অ্যান্ড বলতে পারেন আর্মি এবং বলতে পারেন আমাদের আমলাতন্ত্র, এরা খুব দ্রুতই ইউনূসের হাতে মুক্তি চায়। আমি আপনার একদম ক্যাটাগরি ভাগ করে দিতে পারি, আমি এগুলো কিন্তু সব কর্মকাণ্ডে পরিষ্কার। আর্মি, আমলাতন্ত্র এবং বিএনপি, এরা ইউনূসের এই ইয়ে থেকে, থাবা থেকে দেশটাকে না নিজেরা মুক্ত হইতে চায়, মুক্ত। আর বিএনপির হলো কি, তারেক রহমান হলো কি, এটা হলো তাদের মোক্ষম সুযোগ ক্ষমতায় যাওয়ার। এখানে তারা অন্তর্বর্তীমূলক নির্বাচন না কি বলে অন্তর্ঘাতমূলক নির্বাচন, এটা তাদের কিছু আসে যায় না। তাদের 100 লোক মারা গেল, তাদের কিছু আসে না, তারা নির্বাচন করে তার ক্ষমতা চলে যাচ্ছে। ক্ষমতা কয়দিন টিকে থাকতে পারবে কীভাবে বলে এটা তাদের ব্যাপার, তার সেটা বুঝবে, কিন্তু তারা ক্ষমতায় যেতে চায়। আর আর্মি থেকে শুরু করে আমলাতন্ত্র চায় ইউনূসের হাত থেকে রেহাই পেতে। সো এখানে একটা পক্ষ। আরেকটা পক্ষ হলো ইউনূস এবং আদার্স। তো তারা কি চায়? তারা চায় হলো তাদের প্রথমত হলো জামাত সহ অন্যান্য শক্তিগুলো চায় যে ইউনূস কন্টিনিউ করুক, ইউনূস কন্টিনিউ করলে তারা তাদের ক্ষমতা সুসংহত করতে পারবে, এটা তাদের বিশ্বাস। আর ইউনূস কি চায়? ইউনূস চায় হলো ক্ষমতাও থাকতে চায়, আবার সে ইয়েও করতে চায়, কি বলে একটা সেফ এক্সিটও খুঁজতেছে, এটা এরকম একটা জিনিস। আর এদিকে আওয়ামী লীগ কি চায়? আওয়ামী লীগ এবং তার বাংলাদেশের যে 50% মানুষ, তারা চায় যে নির্বাচনের কোনো দরকার নেই। সো এখানে পক্ষ অনেকগুলো, সে অনেকগুলো পক্ষের মধ্যে নির্বাচন হবে কি হবে না,
এটা কিন্তু খুবই কারণ একটা ব্রেড ব্রেড বা একটা কেকের টুকরাকে যখন আপনি কাটলেন, আপনি দেখেন আমি কতগুলি পিস করতে পারছি। একটা হলো আওয়ামী লীগ এবং একটা তারা নির্বাচন এই 12 তারিখে হতে চায় না, তারা নির্বাচন চায়, তাদেরকে নিয়ে নির্বাচন হতে চায়। আর আমলাতন্ত্র, আর্মি, প্রশাসন মানে এরা এরা চাচ্ছে যে কোনো পক্ষে ইউনুস হাত থেকে মুক্তি। এটা এক 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 পক্ষ। আরেক পক্ষ হইল জামাত এবং ওরা ওরা চায় যে ইউনুস থাকুক। তো ইউনুস যদি থাকে তাহলে আমরা আরও কিছু শক্তিশালী থাকতে পারবো, ইউনুসরা আমরা সমর্থন করে রাখবো। আপনি ব্রেড এই ইয়ের কাঠগুলো আপনি দেখেন, টুকরাগুলো আপনি দেখেন, আর একটা ছোট্ট অংশ আছে। আর একটা ছোট অংশ মনে করে যে আমাদের সেফ এক্সিট দরকার। এখন এই 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 কেকের যে টুকরাগুলো, যদি আপনি 50% লোক ভোট চায় না, তাহলে আওয়ামী লীগ 50% চলে গেল। 30% বা 40% যদি বলেন, 30% লোক বিএনপি, 30% লোক আমি সবাইকে বাড়ায় বাড়ায় বলছে 35% ধরেন বিএনপির, তারা ভোট চায়। তাহলে 50 আর হলো 35%, দুইটা কেকের টুকরা হইলো। আর জামাত আর এনসিপি মিলে ধরেন আরো 10%, তারা একটা ছোট টুকরা। আর বাকি 5% হলো ওই যেগুলো সেফ এক্সিট চায়। সেটা কেকের অনেকগুলো টুকরা নেই, টুকরা কেমনে সামাল দেখ, কেমনে নির্বাচন হবে, কে কোন টুকরা নিয়ে ভাগবে, কে কোন টুকরা আদায় করবে, এটা বিশ্বাস করেন এটা ম্যাসিভ প্লে চলতেছে। আমার কাছে মনে হয়, আমার ব্রেইনও অনেক সময় কুলায় না যে এত পক্ষ কিভাবে একটা রাষ্ট্রের ক্ষতি করার জন্য মানে ইয়ে করতেছে। আপনি আওয়ামী লীগের কথাও ভাবেন, আওয়ামী লীগ কিন্তু এখন ভাবতেছে যে নির্বাচন না হয়ে নির্বাচন না হয়ে যদি তারা ছাড়া নির্বাচন হয় তাহলে দেশের ক্ষতি হবে। সবটাই কিন্তু ক্ষতি, সামনে কিন্তু আমাদের সামনে সব ক্ষতি আপনি যদি ভবিষ্যৎ দিছে। কারণ যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে তো ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার বিএনপি যদি এককভাবে নির্বাচন করে আসা, বিএনপি আসা বেশি দিন থাকতে পারে না, এটাও আমাদের ক্ষতি। ওদিকে জামাত এবং এরা যদি তাদের সুবিধা আদায় করে নিতে পারে, ক্ষমতায় রাখতে পারে, তাতেও আমাদের ক্ষতি। আবার ইউনুস এবং ওরা যদি সেফ এক্সিট নিয়ে পালায় যেতে পারে, এটাও আমাদের ক্ষতি। আমাদের পুরোটা কেকটাই কিন্তু ক্ষতির কেক। আপনি ক্ষতি কেক নাপ দিতে পারেন। হ্যাঁ, কিন্তু হোয়াট অ্যাবাউট জাতীয় পার্টি? এরা এরা আওয়ামী লীগের কিনে সাথেই নেয়? আছে, যে কারণে আমি 50% বলছি। ওকে, বুঝলাম আমরা। সাইফুল আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে, সংক্ষিপ্তভাবে বিস্তারিত বিষয় আমাদেরকে জানান, বা আপনি অ্যাজ অলওয়েজ। সাইফুল আমিন ভাই, আপনার শেষ কোনো বক্তব্য থাকলে আমাদের এই শোতে, আপনি প্রতি শোতেই ও, কিছু আমার তো আছে। শেষ বক্তব্য, সবার কাছে একটা অনুরোধ করি, সবাই মিলে ভালো থাকার জন্য, যেন সবাই নিরাপদে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেইভাবে প্রস্তুতি রাখার জন্য, কারণ দেশটা ভালো নাই। আর আরেকটা হইলো, আমি সবসময় অনুরোধ করি কিছুদিন যাবৎ, সে হলো আমরা আর কিছু না করতে পারি, আমরা তো শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে পারি, শান্তিপূর্ণ একটা সেটা হলো ইউনুসকে না বলার জন্য, ইউনুসকে আমরা পছন্দ করি না এটা বলার জন্য, ইউনুসকে আমরা ঘৃণা করি এটা বলার জন্য গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করার অনুরোধ জানাই। আর যদি নির্বাচন হয়েও যায়, গণভোটে গণভোটে না বলুন, এবং গণভোট পারলে বর্জন করুন। অনেক ধন্যবাদ। জি, সাইফুল আমিন ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা বড় একটা সংখ্যায় আমাদেরকে দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই জানা অজানা পর্বের আজকে তৃতীয় দিন, অর্থাৎ তৃতীয় পর্ব। আমরা এটিকে তৃতীয় থেকে 300 অতিক্রম, 3000 অতিক্রম দীর্ঘায়ু কামনা করে সাইফুল আমিন ভাইয়ের, এবং বেঁচে থাকলে আবার দেখা হবে সামনের সপ্তাহে বাংলা সময় রাত 10টায়। প্রতি শুক্রবার বাংলা সময় রাত 10টায় সাইফুল আমিন ভাইয়ের এই বিশেষ শোটি আপনারা দেখতে পান, এবং আপনারা উপস্থিত থাকেন, অংশগ্রহণ করেন। এই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভকামনা।